শ্রেণী চেতনা ও নারী মুক্তি এই দুটির মধ্যে কি কোনো পারস্পরিক সম্পর্ক আছে, না দুটোর মধ্যে কোনো বিরোধ আছে? এটা নিয়ে বিভিন্ন সময় অনেক বিতর্ক হয়েছে। আমরা সেই বিষয়ে আজকে কিছু আলোচনা করব। নারী জন্মায় না, তাকে তৈরি করা হয়। এটা আমরা সবাই জানি, বলেছিলেন সিমন দে বুভয়ার, এবং সেটা নারী মুক্তি আন্দোলনের একটা মস্ত বড় স্লোগানে পরিণত হয়েছে, সঠিকভাবেই হয়েছে। এখন তার এটা বলতে তিনি যা বুঝিয়েছেন সেটা হলো এই যে জন্মের সময় কিছু শারীরিক লক্ষণ দেখে, বিশেষত একটি শিশুর প্রজননতন্ত্রের সাহায্যে তাকে চিহ্নিত করা হয় নারী বা পুরুষ বলে। আমরা সবাই জানি যে এখন এই যে প্রাথমিক পরিচয়, এটাও যে সবসময় সঠিক পরিচয় শেষ পর্যন্ত হয় সেই মানুষটির জীবনে, তা নয়। অনেক সময় দেখা যায় তার লিঙ্গ পরিচয় প্রাথমিকভাবে যা ছিল তার থেকে আলাদা হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে। সেটার কিছু শারীরিক শরীরবৃত্তীয় কারণও থাকতে পারে, অন্যান্য কারণও থাকতে পারে, আমরা তার সবটা জানি না। কিন্তু তবু এই যে প্রাথমিক পরিচয়, এটা দিয়েই সমাজে একটি শিশুকে আমরা চিনি। তারপরে তাকে তৈরি করে তার সমাজ, তার তার পরিবারের যে অর্থনৈতিক, জাতি এবং ধর্মগত অবস্থান, পরিবারের নিজস্ব গড়ন, মানে সেখানে কে কে আছেন, কটি সন্তান রয়েছে, বাবা মা আরও কে কে আছেন সেই পরিবারের মধ্যে, পরিবারটা কত বড় ইত্যাদি। তারপরে তার শিক্ষা নানাভাবে, শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, নানা দিক থেকে ছোটবেলা থেকে সে যে শিক্ষা লাভ করে সেই শিক্ষা, সমবয়সীদের সঙ্গ, যাকে বলা হয় পিয়ার গ্রুপ প্রেশার, এবং মিডিয়া, এগুলো হলো এর মধ্যে তার যে গড়ে ওঠা, তার মধ্যে যে উপাদানগুলো যায়, সেগুলো এইসব বিভিন্ন উৎস থেকে আসে এবং আরও অনেক উৎস থেকেই আসে। এবং এগুলোকে, যেটা আসল কথা সেটা হলো, এগুলোকে সে আত্মস্থ করে নেয়। সে মনে করে যে এগুলোই হলো আমার চরিত্র, এইভাবেই আমি এটাই হলো আমার সত্তা। একটা জিনিস যেটা সিমন দে বুভয়ারের কথায় অনুক্ত ছিল, উজ্জ্ব ছিল, সেটা হলো যে কেবলমাত্র একজন নারী যে নির্মিত হয় তা নয়, একজন পুরুষও নির্মিত হয় সমাজের মধ্যে। আসল কথা যেটা নির্মিত হয় সেটা হলো নারী পুরুষের সম্পর্ক। এটাই সমাজের মধ্যে তৈরি করা হয়, সমাজ এটাকে তৈরি করে দেয়, এবং এই কাঠামোটার মধ্যে যারা ব্যক্তি তারা ঢুকে পড়ে। আস্তে আস্তে তাদের জন্মের পরে বড় হতে হতে তারা এই কাঠামোটার মধ্যে ঢুকে পড়ে। এবং যেটা দিয়ে এই নারী বা পুরুষ পরিচয় বা নারী পুরুষের সম্পর্কটা নির্দিষ্ট হয়, সেটাকে আমরা বলি পিতৃতন্ত্র। আজকাল কখনো কখনো বলা হয় পুরুষতন্ত্র। কিন্তু পরিবারের যে প্রধান পুরুষ, তার একটা বড় ভূমিকা আছে, তার একটা আধিপত্য আছে, এবং এক্ষেত্রে যে নারী, সে হলো গৌণ, তার ভূমিকাটা হলো অপ্রধান। এইটা ধরে নিয়েই এই পিতৃতান্ত্রিক কাঠামোটা গড়ে ওঠে। এটাই হলো এই সম্পর্কের মোদ্দা কথা। এখন দ্বিতীয় কথা যেটা আমাদের মনে করতে হয় সেটা হলো যে নির্মাণ যদি সম্ভব হয়, তাহলে বিনির্মাণও সম্ভব। যাকে তৈরি করা হয়েছে সে আবার আস্তে আস্তে যে উপাদানগুলো দিয়ে সে তৈরি হয়েছে, যদি পরিস্থিতিটা পাল্টে যায়, যদি তার চারপাশের দুনিয়াটা বদলে যায়, যে বাহ্যিক জগতের মধ্যে আমরা থাকি সেটার যদি একটা গতিটা একটা অন্যদিকে চলে যায়, তাহলে পরে আস্তে আস্তে এই সমস্ত বদল, এই যে সমস্ত যে নির্মাণটা, এই নির্মাণটাও বদলে যেতে পারে।
যেটা আমরা আমাদের সমাজে অনেক সময়ই দেখেছি। আগে আমরা মনে করতাম যারা হয়তো কখনো লেখাপড়া শিখতে পারবে না, যে মেয়েরা তারা লেখাপড়া শিখেছে, মনে হয়েছিল যাদের কোনো দিন বাইরে যাওয়া হবে না, বাড়ির বাইরে বেরোনো হবে না, তারা বাড়ির বাইরে বেরিয়েছে। এরকম অনেক পরিবর্তন মেয়েদের জীবনে ইতিহাসের মধ্য দিয়ে এসেছে। কিন্তু এটা তো ঘটছে, এটা ঘটছে আমরা যে সমাজের মধ্যে বাস করি তার যে নিজের যে ডিনামিক্স, তার যে গতিপথ, সেই গতিপথের ফলে আমাদের সমস্ত জীবনটাও বদলে যেতে থাকে। কিন্তু মেয়েরা যখন নিজেরা এই চেতনা লাভ করে যে তাকে একটা বিশেষ সামাজিক প্রয়োজনে তাকে তৈরি করা হয়েছে এবং অন্যরকম সম্ভাবনাও তার মধ্যে আছে, সে অন্যরকমও হতে পারত, এইরকমই যে তাকে হতে হবে এর কোনো মানে নেই, এই চেতনাটা যখন মেয়েদের মধ্যে আসে তখন এই যেটা আমি বললাম যে বাইরের পরিপার্শ্বের যে চাপ, পরিপার্শ্বের চাপেই যে শুধু সে বদলায় তা নয়, তার যে নিজস্ব চেতনা সেটাও তাকে বদলাতে সাহায্য করে। এবং সেটাই হলো, আমরা মনে করি অন্তত, সেটাই হলো নারী মুক্তির প্রথম পদক্ষেপ। এখন অনেকে মনে করেন যে মেয়েদের মধ্যে এই যে নিজেদের যে তারা যে নিজেদের বদলাতে পারে, এই যে চেতনা, মেয়েদের এরকমই হওয়ার কথা ছিল না, এই যে চেতনা, অনেকে মনে করেন এটা মেয়েদের মধ্যে স্বাভাবিকভাবেই রয়েছে। শুধুমাত্র তার চারপাশে যে পিতৃতন্ত্রের বেড়া রয়েছে, পিতৃতন্ত্রের যে কাঠামো রয়েছে, সেটা যে কোনো সামাজিক পরিস্থিতিতেই সেই চেতনাটাকে চাপা দিয়ে। কাজেই আমি যদি এটা মনে করি তাহলে আমার লড়াইটা এরকম হবে যে মূলত মেয়েদের সচেতন করার মধ্য দিয়ে এবং সমাজের নানা স্তরে পিতৃতন্ত্রের বিরুদ্ধে তাদের এককাট্টা করার মধ্য দিয়েই এই নারী মুক্তি আসতে পারে। পিতৃতন্ত্রের বিরুদ্ধে লড়াই এবং মেয়েদের ঐক্যবদ্ধ হবার লড়াই, এই লড়াইটা তো অনেক সময়, বিশেষ করে পাশ্চাত্য ধনতান্ত্রিক দেশে এই লড়াইটা, বিশেষ করে তাদের মধ্যে যারা র্যাডিক্যাল ফেমিনিস্ট, এই র্যাডিক্যাল ফেমিনিস্টরা এটা অনেক দিন ধরে লড়েছেন এবং তারা লড়াই করেছেন শিক্ষার ক্ষেত্রে, যেখানে মেয়েদের প্রবেশাধিকার ছিল না, ইউনিভার্সিটিতে মেয়েদের প্রবেশাধিকার ছিল না, সেখানে তাদের প্রবেশাধিকার দিতে লড়াই করেছেন। ভোটের জন্য, ভোটের অধিকারের জন্য মেয়েদের লড়াই করেছেন, সম্পত্তিতে সম অধিকারের জন্য লড়াই করেছেন। এইসব তারা করেছে এবং করে তারা একটা পায়ের তলা একটা শক্ত জমি তারা আবিষ্কার করেছিলেন। পাশ্চাত্যের ধনতান্ত্রিক দেশগুলিতে এটা একটা মেয়েদের পক্ষে অনেকগুলো নতুন দিক খুলে দিয়েছিল এই আন্দোলন। কিন্তু এদের লড়াইটাকে কুর্নিশ জানিয়েও আমাদের কতগুলো প্রশ্ন রাখতে হয় তাদের কাছে। প্রশ্নটা হলো যে আমি ইউনিভার্সিটিতে মেয়েদের প্রবেশের অধিকার নিয়ে আমি লড়াই করলাম, মেয়েরা ইউনিভার্সিটিতে ঢুকতে পারবে, কিন্তু শিক্ষা ব্যবস্থাটা একই রকম থেকে গেল এবং সব মেয়ে যে ঢুকতে পারলো তাও নয়। ইউনিভার্সিটির মধ্যে, ইউনিভার্সিটি শিক্ষার মধ্যে কিছু মেয়ের প্রবেশাধিকার হলো। ভোটের অধিকার নিয়ে যখন লড়া হলো আমেরিকায়, তখন শেষ পর্যন্ত সাদা মেয়েদের ভোটের অধিকার এবং কালো মেয়েদের ভোটের অধিকার, এর মধ্যে একটা ভাগাভাগি হয়ে গেল। কারণ দেখা গেল যে সাদা মেয়েদের ভোটের অধিকার দিতে যারা তৈরি আছে, কালো মেয়েদের ভোটের অধিকার দিতে তারা তৈরি নয়। তার মানে ওই ধাঁচাটার মধ্যে কিছু মেয়ে ঢুকতে পারলেন, তার মধ্যে যে রাজনৈতিক ক্ষমতাটা রয়েছে সেই ধাঁচাটার মধ্যে, সেই রাজনৈতিক ক্ষমতার তারা অংশীদার হলো, কিন্তু ধাঁচাটার মধ্যে অসাম্যটা থেকেই গেল, ধাঁচাটা ভাঙল না। তার মানে তাহলে তার একটা দিক হলো যে ধাঁচাটা একরকমের রয়ে গেল, মানে যেটা মতাদর্শগত তার যে
ব্যাপারটা, সেটার কিন্তু সম্পূর্ণ পরিবর্তন হলো না। কিছুটা হলো, মেয়েরা ঢোকার ফলে কিছুটা হলো, সবটা পরিবর্তন হলো না। আরেকটা যেটা আরো বড় প্রশ্ন, সেটা হলো যে কিছু মেয়েদের একটা বড় অংশই আমি বলবো তারা বাদ পড়ে গেল। এবং তাহলে পরে সেখানে এই প্রশ্নটা আসছে যে সমাজে অন্য যে বৈষম্যগুলো আছে, লিঙ্গ বৈষম্য বাদে জাতি, বর্ণ, ধর্ম এবং সবচাইতে ওপরে এটা অর্থনৈতিক অসাম্য, সেগুলি থাকলে কি তাহলে নারী মুক্তি সম্ভব? এই প্রশ্নটার উত্তর কিন্তু আমরা এই র্যাডিক্যাল ফেমিনিস্টদের কাছ থেকে পাইনি। অথচ আমরা জানি যে একজন নারীর যে নির্মাণ হয়, যে নির্মাণের কথা আমরা বললাম, সেটা তো কেবল একজন নারী হিসেবে হয় না। সে ভারতবর্ষে জন্মেছে না আমেরিকায় জন্মেছে, সে একটা শ্রমিক পরিবারে জন্মেছে না একটা মধ্যবিত্ত পরিবারে জন্মেছে না বড় একটা ব্যবসায়ী পরিবারে জন্মেছে, তার গায়ের রং কি, তার জাতি কি, তার জাতটা কি, তার ধর্মটা কি, একজন মেয়েকে আমরা কেবল মেয়ে হিসাবে সে নির্মিত হচ্ছে এটা তো আমরা বলতে পারি না। অনেকগুলো বিভিন্ন ধরনের উপাদান নিয়ে একটি মেয়ে তৈরি হচ্ছে, এবং সেখানে তাহলে নারী মুক্তির কোনো বিকল্প একটা বয়ান আমরা কোথায় পাব? একটা সামগ্রিক বয়ান আমরা পাই, সেটা হলো মার্ক্সবাদী বা সমাজতান্ত্রিক চিন্তার মধ্যে। আমি এটাকে তোমাদের সামনে রাখছি, আমি বলছি না যে এটা তোমাদের গ্রহণ করতে হবে, কিন্তু আমি বলছি যে কতগুলো প্রশ্ন যা র্যাডিক্যাল ফেমিনিস্টরা বা অন্যান্য ফেমিনিস্টরা যেটা উত্তর দিতে পারেননি, সেই প্রশ্নগুলোর এক ধরনের উত্তর কিন্তু মার্ক্সবাদ দেবার চেষ্টা করেছে। একটা সামগ্রিক বয়ান, এই যে নানা ধরনের যে পরিবর্তন বা নানা ধরনের যে উপাদান মেয়েদের গঠন বা নারী পুরুষের সম্পর্কের গঠনের মধ্যে আছে, এই নানা ধরনের উপাদানগুলো সবগুলোরই তো ইতিহাস আছে। তো সেই ইতিহাসগুলো তো সব ছাড়া ছাড়া আলগা আলগা ইতিহাস নয়, সেগুলো একটার সঙ্গে আরেকটা সম্পৃক্ত। মার্ক্সবাদীরা যেটা বলল সেটা হচ্ছে যে যারা শ্রমের মধ্য দিয়ে সামাজিক সম্পদ তৈরি করে এবং যারা সেই সম্পদটা উপভোগ করে বা সেই সম্পদের বিলিবাটোয়ারা যাদের হাতে রয়েছে বা যারা সেই সম্পদটা থেকে মুনাফা আহরণ করে, তাদের মধ্যে একটা বিভাজন ইতিহাসের কোনো একটা পর্যায়ে হয়েছে, এবং এই বিভাজনের ফলেই, এই বিভাজনটাই হলো শ্রেণী সমাজের গোড়ার কথা। যে একদল যারা পরিশ্রম করছে, আরেক দল যারা সেই পরিশ্রমের ফলটা তারা তুলে নিচ্ছে, তারা নিজেদের মতো করে সেগুলো নিয়ে নিচ্ছে। কিন্তু এই বিভাজনটা একটা চিরকালীন বিভাজন তো নয়। উৎপাদন শক্তির বিকাশের সঙ্গে সঙ্গে এই শ্রেণীগুলির মধ্যে সংঘর্ষ প্রবল হয়, এবং সেই সংঘর্ষ প্রবল হওয়ার মধ্য দিয়ে শ্রেণী চেতনাটা জোরালো হয়, এবং যারা খেটে খায় তারা কোনো একটা সময় গিয়ে তাদের শ্রমের শোষণকারীদের সরিয়ে তারা নিজেরা ক্ষমতার দখল নেয়। এরকম একটা সময় আসে যখন সেই সম্ভাবনাটা দেখা যায় যে তারা নিজেরাই সমাজকে চালানোর মতো জায়গায় এসে গেছে। তাদের আর তাদের যারা শোষণ করে তাদের দিয়ে আর তাদের দরকার নেই। তখন একটা নতুন সমাজের সম্ভাবনা তার মধ্য থেকে উঠে আসে এবং কাঠামোটাতেই বদল আসে। আমি খুব মোটা দাগের কথায় আমি মার্ক্সবাদে যে শ্রেণী সংগ্রামের কথা বলা হয়েছে সেটা আমি বলব। এখানেও কিন্তু কেউ যদি মনে করেন যে এটা একটা বাস্তব জগতের, বাহ্যিক জগতের যে পরিবর্তন, তার যে বিকাশ, উৎপাদনের বিকাশ, কেবলমাত্র এইগুলো দিয়েই কিন্তু বিপ্লব হয় না। চেতনা ছাড়া আমরা জানি যে মার্ক্সবাদীরা
এটা বলেন যে চেতনা ছাড়া বিপ্লব হয় না। কিন্তু মার্ক্সবাদের বৈশিষ্ট্য হলো এটাই যে তারা চেতনার এই উন্মেষটাকে বাস্তব পরিস্থিতির বিকাশের সঙ্গে তারা অঙ্গাঙ্গিভাবে যুক্ত করে দেখে। খুব মোটা দাগের কথায় আমি বললাম এগুলো। এখন প্রশ্ন হলো যে এর সঙ্গে নারী মুক্তির সম্পর্কটা কি? এখন মার্ক্সবাদী চিন্তার সঙ্গে ফেমিনিস্ট চিন্তার একটা কিন্তু খুব মৌলিক সাদৃশ্য রয়েছে, যেটা আমরা অনেক সময় খেয়াল করি। ঠিক যেমন নারীবাদীরা বলেছেন যে মেয়েদের তৈরি করা হয়, মার্ক্সবাদও কিন্তু বলছে যে কেউ জন্মেই কিছু হয়ে যায় না। পুরুষ এবং নারী যে সম্পর্কগুলো সেগুলো তৈরি হয়ে ওঠে, এবং পুরুষ এবং নারী, পুরুষ বা নারী বা পুরুষ নারীর সম্পর্ক, এগুলো সমাজের মধ্যস্থতাতেই নির্মিত হয়। আবার তাদের এর ফলে তাদের সম্পর্কের বিবর্তন বা এই সম্পর্কের রদবদলও যে সম্ভব, যে কোনো একটা ধ্রুব শাশ্বত অনড় অচল একটা ব্যাপার সেটা নয়। এটাও কিন্তু মার্ক্সবাদী চিন্তায় সমাজ বিবর্তনের অংশীভূত। আমরা যদি এঙ্গেলস বা বেবেলের লেখাগুলোর উল্লেখ করি, যারা নাকি এই বিষয়ে মার্ক্সবাদী চিন্তার গোড়াপত্তন করেছেন, তাহলে তাদের তত্ত্বটা এরকম। এখন তত্ত্বটা হলো ইতিহাসে কি হয়েছিল আমরা তো কিছু তা জানি না সত্যি সত্যি। এটা একটা ইতিহাসের কি হয়ে থাকতে পারে, এটা অনুমান সাপেক্ষ একটা জিনিস। তারা বলেছেন, তারা এই প্রশ্নটা রেখেছেন যে আদিম সমাজে অর্থাৎ প্রাক শ্রেণী সমাজে মেয়েদের গুরুত্ব কবে থেকে খর্ব হতে শুরু করে। গোড়াতেই তো মেয়েদের এই অবস্থা ছিল না। মেয়েরা তখন মেয়েদের যে নিজস্ব কাজ বলে পরে যেটাকে চিহ্নিত করা হলো, অর্থাৎ প্রজনন এবং প্রতিপালন সংক্রান্ত যে কাজ, যেটাকে আমরা অনেক সময় পুনরুৎপাদন বলি, মানে রিপ্রোডাক্টিভ লেবার যেটাকে আমরা বলি, সেটা তো মেয়েরা করে যাচ্ছে। শুধু সেই কাজটাই তারা করছে না, সে আদিম সমাজ থেকে তারা বাইরের কাজও করতো, ভেতরের কাজও করতো। বাইরে আর ভেতরে তখন এত তফাতও ছিল না, এবং দুটো কাজই সেই সমাজে, সেই আদিম সমাজে এটা সমাজের কাজ বলেই গণ্য হতো। এটা সবার কাজ, সবার জন্যই তারা কাজটা করছে, এইভাবেই গণ্য হতো। এই কারণে মেয়েদের একটা নিজস্ব গুরুত্ব ছিল, মেয়েদের কাজের একটা নিজস্ব গুরুত্ব ছিল। বাইরের কাজেও তারা অংশগ্রহণ করতো। যেমন কৃষি কাজে আমরা জানি যে মানে যতদিন না কৃষির জন্য অনেক দূরে দূরে যেতে হলো, মানে জল কোথায় আছে, কোথায় উর্বর জমি আছে, এর খোঁজে দূরে দূরে যেতে হলো। তার আগে পর্যন্ত মানে ঘরের কাছের যে কৃষি, ঘরের বাইরের যে তার পাড়ার মধ্যেকার যে কৃষি, ওই যে পারিবারিক গণ্ডির মধ্যেকার যে কৃষি, সেটা তো মেয়েরাই করতো। কিন্তু পরে সেটা মেয়েদের হাত থেকে সেটা অনেকখানি, বেশ কিছুটা সেটা চলে গেল। বা গরু মহিষ যে পালন করা শুরু হলো, তখন সেগুলো নিয়ে অনেক দূরে দূরে যেতে হতো। কোথায় তাদের জল জঙ্গল জমি কোথায় আছে সেসব খুঁজতে হতো। এবং তখন যেটা হলো, দু রকমেরই কাজ ছিল, কিন্তু তখন যেটা হলো যে বিশেষ করে আমরা ঠিক জানি না কোন সময় এটা হয়েছিল। অনেকে বলেন যে এই গরু মহিষ পালনের যে যুগটা সেই সময় থেকে শুরু হলো, যে মানুষের উৎপাদন শক্তিটা বেড়ে গেল, তারা উদ্বৃত্ত উৎপাদন করতে লাগলো। আগে তারা শুধুমাত্র উৎপাদন করত যেটুকু না হলে তাদের চলে না, সেইটুকুই উৎপাদন করত। তারপরে তারা উদ্বৃত্ত উৎপাদন করতে লাগলো, এবং এই উদ্বৃত্ত উৎপাদন যখনই তারা করতে লাগলো, তখন তার বৃদ্ধি, তার রক্ষণাবেক্ষণ, তার কারণে প্রথম সমাজে কিছু মানুষ অন্য কিছু মানুষের শ্রমকে ব্যবহার করা শুরু করল। স্লেভারি সেটা সূত্রপাত,
মানে কোনো পুরুষদের ধরে নিয়ে এসে তাদের দিয়ে কাজ করানো, এবং মেয়েদের কাজটাকে বিশেষভাবে চিহ্নিত করা, যে তাদের যে ঘরের ভিতরের যে প্রজনন ও প্রতিপালনের কাজ, সেটাকে সামাজিক কাজের থেকে আলাদা করে বিভাজিত করে তাকে দেখা। এটাও আরেকটা ঘটনা ঘটলো। এবং তার ফলে এই যে কিছু মানুষ অন্য মানুষদের শ্রমকে ব্যবহার করছে, আগে শ্রমটা ছিল সকলেরই শ্রম, কিন্তু এখন সেটা পাল্টে যাচ্ছে, তার মানে শ্রেণী সমাজের উদ্ভব হচ্ছে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে এটা কিন্তু মার্কস এঙ্গেলস কেউই বলেননি যে এগুলো হলো, মার্ক্সবাদীরা কেউই বলেননি যে এগুলো ছিল অবশ্যম্ভাবী বা এগুলো হলো স্বাভাবিক। হ্যাঁ, মেয়েরা যে ঘরে থাকবে সেটা তো স্বাভাবিক, তাদের তো সন্তান ধারণ করতে হবে, পালন করতে হবে, সেটা কিন্তু বলেননি, মার্ক্সবাদীরা বলেননি। অন্যভাবেও এই বিবর্তনটা হতে পারে, তা হয়নি। মানুষকে এই সমস্যাটার সমাধান করতে হয়েছিল ইতিহাসের একটা পর্বে, মানুষ এইভাবে সমস্যার সমাধান করেছিল, এই শ্রেণী বিভাজনটা তৈরি করে তখনকার মতো সমস্যার সমাধান করেছে। এটা যে অবশ্যম্ভাবী বা স্বাভাবিক সেইভাবে দেখার কোনো দরকার নেই। এখন তার ফলে যেটা হলো সেটা হচ্ছে যে যেটাকে নাকি যে কাজটাকে পুরো সমাজের পক্ষেই গুরুত্বপূর্ণ বলে মনে করা হতো, এখন সেগুলো ওই পরিবারের গণ্ডির ভেতরে চলে এলো, সামাজিক এবং পারিবারিক শ্রমের মধ্যে বিভাজন ঘটল, এবং দ্বিতীয়টি তুলনায় কম গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ালো, এবং মেয়েদের তুলনায় হীন মনে করা সেই সময় থেকেই শুরু হলো। এটা হলো এঙ্গেলসের তত্ত্ব, এঙ্গেলস এটা বলেছে। এঙ্গেলস অনুমান করছেন যে এইভাবেই, যেটাকে বলা হয় ওয়ার্ল্ড হিস্টোরিক্যাল ডিফিট অফ দ্য ওম্যান, সেটা এইভাবেই ঘটেছে। কিন্তু এটাও কিন্তু মনে রাখতে হবে যে এই যে মেয়েদের যে বলে দেওয়া হলো যে তোমাদের কাজটা মূলত ঘরে, তোমাদের কাজটা মূলত প্রজনন এবং প্রতিপালন, বাইরের কাজটা তোমাদের কাজ নয়, অথচ শ্রেণী সমাজের বিভিন্ন স্তরে, বিশেষ করে ক্যাপিটালিজমের যুগে, পুঁজিবাদের যুগে, কিন্তু সবসময়ই শোষিত শ্রেণীর মেয়েদের শ্রমকে যথেচ্ছ ব্যবহার করা হয়েছে। তারা যে শুধু ঘরেই খেটেছে তা তো নয়, তাদের ঘরগুলো, তাদের যে পারিবারিক জীবন, সেটা নষ্ট করেও তাদের কারখানাতে কাজে লাগানো হয়েছে, তাদের খনিতে কাজে লাগানো হয়েছে। ইংল্যান্ডে একসময় সেই জলপথে মাল টেনে নিয়ে যেত ঘোড়া বা খচ্চর নৌকাতে, ঘোড়া বা খচ্চরের জায়গাতেও মেয়েদের কাজে লাগানো হয়েছে। কাজেই এটা কিন্তু এখানে একটা জিনিস এসে গেল, যেটা নাকি একটা মতাদর্শগত ব্যাপার, এটা যে সমাজের একটা বাস্তব প্রয়োজন তা নয়। এই যে মেয়েদের ঘরে থাকা, এটা যে বাস্তব প্রয়োজন তা নয়, কারণ তাদের তো তুমি ব্যবহার করছোই। কিন্তু এখানে একটা বিভ্রান্তি ঢুকে গেল এখানে, যে আমি বলছি যে মেয়েদের ঘরের কাজটাই হলো আসল, কিন্তু এক শ্রেণীর মেয়েদের দিয়ে আমি সব রকমের কাজ করাচ্ছি। যারা স্লেভ ওম্যান, যারা আমেরিকাতে, তাদের দিয়ে সব কাজ করানো হয়, যার ছেলেরা যা করতো তারাও তাই করত। যারা নাকি প্রাচীন যুগে যে মেয়েরা দাসী ছিল, সেই দাসীদের অবস্থা খুব খারাপ ছিল। তো এইভাবে তাদের শ্রমটাকে ভিতরে বাইরে ব্যবহার করা হতো। কাজেই এই যে ভিতরটাকে একটা চিহ্নিত করা, যে এটা মেয়েদের জায়গা, এটার মধ্যে একটা মতাদর্শগত বিষয় কিন্তু তখন থেকেই, এই শ্রেণী বিভাজনের সময় থেকেই এসে গেছে। কাজেই এর ফলে যেটা হয়েছে সেটা হলো যে মেয়েদের মধ্যে একটা শ্রেণী বিভাজন হয়েছে, আর তার সঙ্গে যুক্ত হয়েছে জাতি, বর্ণ, ধর্মের বিভাজন। এবং এই কারণে অনেক সময় যে আওয়াজটা ফেমিনিস্টরা তুলেছেন, যে উইমেন অফ দ্য ওয়ার্ল্ড ইউনাইট, সেটা করা যায় না।
দুনিয়ার নারীদের ঐক্যবদ্ধ করা যায়নি, তার কারণ তাদের মধ্যে এই শ্রেণীগত বিভাজন, জাতপাতের বিভাজন, বর্ণগত বিভাজন, এগুলো এই জাত বা বর্ণ এগুলোর সঙ্গে তো শ্রেণীর একটা খুব গভীর সম্পর্কও ছিল। কাজেই তাদের ঐক্যবদ্ধ, এর ভিত্তিতে তাদের ঐক্যবদ্ধ করা কখনো যায় না। এটা আমরা ইউরোপে দেখেছি, আমেরিকায় দেখেছি, আমাদের দেশেও আমরা এটা দেখছি যে মেয়েদের ঐক্যবদ্ধ সংগ্রাম বলতে যদি আমরা বুঝি যে সেটা একটা শ্রেণী নির্বিশেষ একটা সংগ্রাম, সব মেয়েদেরই স্বার্থটা এক, তাহলে সেটা খাটে না, কথাটা খাটে না, কথাটা সত্যি নয়। এর থেকে একটা সিদ্ধান্ত উঠে আসে যেটা মার্ক্সীয় সমাজ বিপ্লবের তত্ত্বের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। সেটা হলো এই যে সামাজিক এবং পারিবারিক শ্রমের বিভাজন, যা নাকি মেয়েদের পরাধীনতার মূল সূত্র বলা যেতে পারে, তাকে দূর করা এবং এই পুনরুৎপাদনমূলক শ্রমকে সামাজিক মর্যাদা দেওয়া এবং সামাজিক শ্রমের জগতে মেয়েদের পূর্ণ অংশীদারিত্ব প্রতিষ্ঠিত করা। নারী মুক্তির দিকে এই পদক্ষেপগুলো বৈপ্লবিক প্রক্রিয়ারই অংশ এবং এই বৈপ্লবিক অর্থনৈতিক প্রক্রিয়াকে বাদ দিয়ে নারী মুক্তি আসতে পারে। এটা হলো মার্ক্সবাদের একটা মূল একটা তাত্ত্বিক একটা সিদ্ধান্ত, যে এই শ্রমের বিভাজন থেকে আমরা যদি মেয়েদের বাইরে নিয়ে আসতে চাই, যদি তাদের সামাজিক শ্রমের জগতে তাদের পূর্ণ অধিকার দিতে চাই, তাদের যে গৃহের মধ্যে তারা যে শ্রম করে সেটাকে যদি সামাজিক মর্যাদা দিতে চাই, তাহলে পরে এই অর্থনৈতিক যে বিপ্লব সেটার অংশ হিসেবেই তাকে এগুলোও করতে হবে, এগুলোও বিপ্লবের প্রক্রিয়ার একটা অংশ। এবং এই অর্থনৈতিক প্রক্রিয়াটাকে বাদ দিয়েও নারী মুক্তি হতে পারে। কিন্তু তার মানে এই নয় যে এটাই হলো নারী মুক্তি, যে আমি সামাজিক শ্রমের জগতে মেয়েদের নিয়ে এলাম, আমি তাদের জন্য ক্রেশ তৈরি করে দিলাম, কমন কিচেন করলাম, ইত্যাদি ইত্যাদি, তাহলেই নারী মুক্তি এসে গেল। সেটাও কিন্তু মার্ক্সবাদীরা বলছেন, কিন্তু এগুলো হলো শর্ত। এটাকে অনেক ফেমিনিস্ট অবশ্য বলেছেন, এটাকে একটা অর্থনীতি সর্বস্বতা, ইকোনমিজম বলেছেন। কিন্তু এটা আমি যেটা বলছিলাম যে মার্ক্সবাদী চিন্তা কিন্তু তা বলছে না যে সামাজিক শ্রমের সঙ্গে মেয়েরা যুক্ত হলেই নারী মুক্তি এসে যাবে, কিংবা এটাও বলছে না যে আমাদের একমাত্র বিবেচ্য হলো শ্রমজীবী মানুষের মুনাফার নিগড় থেকে মুক্তি, সেটা যদি ঘটে তাহলে মেয়েদের নারী মুক্তিটা নিজে থেকেই এসে যাবে। এটাও কিন্তু মার্ক্সবাদ কখনো বলছে না। এটা মার্ক্সবাদের কেউ যদি বলে যে মার্ক্সবাদ এটা বলছে, তাহলে সে সমস্ত মার্ক্সবাদী চিন্তার বিপরীতে যাচ্ছে। কারণ চেতনা গড়ার যে দীর্ঘ লড়াই, তার বাস্তবতাকে অস্বীকার করে মার্ক্সীয় বিপ্লবের ধারণা দাঁড়ায়। আমি একটা উদাহরণ দেব, আমার একদম শেষে এসে গেছি, আমি সব রকম ঐতিহাসিক উদাহরণ দেবার সময় নেই এখানে। আমি সোভিয়েত রাশিয়ার কথা বলবো। সোভিয়েত রাশিয়া 1917 অক্টোবরে শ্রমিক শ্রেণীর রাষ্ট্র স্থাপিত হলো। শ্রমিক শ্রেণীর রাষ্ট্র মানে শ্রেণীহীন রাষ্ট্র কিন্তু নয়, সেটা সমাজতান্ত্রিক রাষ্ট্রও নয়। সেই সময়ে মেয়েদের ঘাট থেকে গৃহশ্রমের বোঝা নামিয়ে তাদের সামাজিক শ্রমের ক্ষেত্রে যুক্ত করার একটা বিপুল উদ্যোগ নেওয়া হয়েছিল এবং তাদের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক সমানাধিকারের জন্য অনেক আইন একেবারে প্রথম পর্যায়েই বিপ্লবে পাশ করানো হয়েছিল এবং সেগুলো কার্যকরী হওয়ার ফলে রাশিয়াতে মেয়েদের যে অবস্থা ছিল সেখান থেকে তাদের সার্বিক অবস্থার একটা বিপুল অগ্রগতি ঘটে।
এগুলো কিন্তু এমনি এমনি সম্ভব হয়নি, কারণ এগুলো জন্য দীর্ঘদিন ধরে বলশেভিক পার্টির ভিতরে যে মেয়েরা ছিলেন, ক্রুপস্কায়া ছিলেন, আলেকজান্দ্রা কোলন্তাই ছিলেন, তারপরে ইনেসা আরমাদ ছিলেন, এই যে মেয়েরা, এরা কিন্তু এরা শ্রমিক শ্রেণী থেকে আসেননি, কিন্তু এরা এই যে মেয়েদের যে সার্বিক মুক্তি, একটা শ্রমিক রাষ্ট্রের মধ্যে তার চেহারাটা কি হবে সেটা নিয়ে প্রথম থেকে তারা লড়াই করে গেছেন। হয়তো 20 বছর ধরে, বিপ্লব আসার 20 বছর আগে থেকে তারা লড়াই করেছেন, এবং এই লড়াইয়ে সবসময় তাদের সঙ্গে অনেকেই ছিলেন, অনেক পুরুষ বলশেভিক নেতা ছিলেন কয়েকজন, কিন্তু সর্বাগ্রগণ্য যিনি তিনি হলেন লেনিন। লেনিনের সবসময় লেনিন তাদের এই যে এই বলশেভিক পার্টির মধ্যে, ট্রেড ইউনিয়নগুলোর মধ্যে তাদের এই যে লড়াইটা, এটাকে লেনিন সবসময় তিনি উৎসাহ দিয়ে এসেছেন। কারণ পার্টি এবং ট্রেড ইউনিয়নগুলোর মধ্যেও এমন অনেক নেতা ছিলেন যারা মনে করতেন যে মেয়েদের বিশেষ দাবিগুলো তুললে শ্রেণী আন্দোলনটা দুর্বল হয়ে যাবে, এটা করা যাবে না, এরকম ধারণা অনেক নেতার ছিল। কিন্তু লেনিনের মদতে বলশেভিক নেত্রীরা এই মনোভাবের মোকাবিলা করে সামনে এগোতে পেরেছিলেন বলেই খুবই শক্ত লড়াই লড়তে হয়েছিল তাদের, কিন্তু এটা তারা লড়েছিলেন, এবং তারই ফলে কিন্তু 1917 অক্টোবরের পরে এই কাজগুলো তারা করতে পেরেছিলেন। তবু এই সব কিছুর পরে কলন্তাই বলেছিলেন যে আমরা এখন পর্যন্ত তত দূরই যেতে পেরেছি যতটা বুর্জোয়া দেশগুলোতে মেয়েরা লড়াই করে আদায় করেছে, আমরা এখনো তার বেশি করতে পারিনি। এতে তার সমালোচনা হয়েছিল, লেনিন করেননি, লেনিন এটার সমালোচনা করেননি, কারণ লেনিন তো নিজেই বলেছিলেন যে এটা একটা লম্বা লড়াই, এবং আমরা এখন পুরনো কাঠামোটাকে ঝেঁটিয়ে বিদায় দেবার কাজ করছি মাত্র, এখনো নতুন সমাজ গড়ার উদ্যোগই আমরা নিইনি। এটা লেনিনের উক্তি মেয়েদের নারী পুরুষ সম্পর্ক সম্বন্ধে, শুধু আমরা পুরনো জিনিসগুলোকে ঝেঁটিয়ে দূর করছি, তার বেশি আমরা এগোইনি, এটা লেনিনও বলেছিলেন। কিন্তু কলন্তাইয়ের কথার সমালোচনা হয়েছিল, কিন্তু কলন্তাই কি অর্থে বলেছিলেন? তিনি এই অর্থেই বলেছিলেন যে বুর্জোয়া সমাজেও কিন্তু মেয়েদের জন্য লড়াই করে কিছু কিছু অধিকার আদায় করা যায়, কিন্তু সেটা নারী মুক্তি নয়। আমাদের দৃষ্টিতে, আমরা যারা সমাজবাদী, আমরা যারা কমিউনিস্ট, আমাদের দৃষ্টিতে এটা নারী মুক্তি নয়। সুতরাং সেই অর্থে তিনি বলেছিলেন, এবং সেটা কিন্তু তিনি ঠিকই বলেছিলেন, কারণ সত্যিই তো কমিউনিস্টদের দৃষ্টিতে নারী মুক্তি আরো অনেক বড় জিনিস। কাজেই যেটা আমি বলে শেষ করব সেটা হলো যে প্রত্যেক মার্ক্সবাদী কর্মীরই এই শ্রেণী সংগ্রাম এবং নারী মুক্তির যে দুটি প্রশ্ন, সেগুলোকে আলাদা আলাদাভাবে দেখার অবকাশ নেই, তাদের ভালো করে বুঝতে হবে। তিনি নারী বা পুরুষ যেই হন, একজন কর্মী, একজন মার্ক্সবাদী সংগঠনের কর্মী, তিনি নারী বা পুরুষ যেই হন, তিনি তো এই সমাজেরই সন্তান, আমরা সবাই এই সমাজের সন্তান, এই সমাজের সংস্কারগুলো নিয়েই আমরা বড় হয়ে উঠি, সে সবই আমাদের মধ্যে আছে, শ্রেণীগত সংস্কার, পিতৃতান্ত্রিক সংস্কার, সবই আমাদের সকলের মধ্যেই আছে। কিন্তু একজন মার্ক্সবাদী কর্মী পক্ষে নিজেকে বিনির্মাণ করার যে প্রক্রিয়া, এটা অত্যন্ত কঠিন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেই কারণেই এই শ্রেণী সংগ্রাম এবং নারী মুক্তির প্রশ্ন দুটিকে বিচ্ছিন্নভাবে দেখলে তিনি তার প্রশ্নের উত্তর পাবেন না। কিভাবে এ দুটোকে কিভাবে মিলিয়ে দেখা যায়, সেই দেখতে শেখাটাই হলো তার একটা বড় শিক্ষা, এবং এটা কোনো একক প্রক্রিয়াও নয়। মানে এরকম নয় যে মানে প্রত্যেক ব্যক্তি তার নিজের মতো করে, এটা একটা অভ্যন্তরীণ একটা লড়াই, অভ্যন্তরীণ লড়াই তো বটেই,
কিন্তু এটা আবার একটা যৌথ লড়াইও বটে। মানে সংগঠনের সুস্থতা যেরকম প্রত্যেক ব্যক্তির প্রয়াসের ওপর নির্ভর করে, ঠিক তেমনি একজন ব্যক্তি যে সংগঠনের মধ্যে আছে সে যাতে সাংগঠনিক সুস্থতাটা সুনিশ্চিত করে সেটা দেখার ব্যাপারে সংগঠনেরও কিন্তু একটা দায় আছে। সেই কথাটা বলেই আমি শেষ করব।